CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুর আউলিয়াটিলায় এক অসহায় ব্যক্তির ঘরে অগ্নিসংযোগ ও বেধড়ক মারপিট প্রতিবেশী দুষ্কৃতীদের। তীব্র প্রতিক্রিয়া এলাকায়। বারুণী মেলায় অপ্রীতিকর ঘটনার তদন্তে আসছেন আইজিপি ল অ্যান্ড অর্ডার অখিলেশ সিং। উদারবন পানগ্রাম তৃতীয় খণ্ডের দরিদ্র নাগরিকের পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা ভূমাফিয়াদের। এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা নাগরিককে গ্রেফতার করল পুলিশ। অগপ মহিলা মোর্চার সভানেত্রী অর্চনা সরকার দত্ত সহ 50 জন কর্মী বিজেপিতে। এবার সংবাদ বিস্তারিত। শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুর আউলিয়াটিলায় এক অসহায় ব্যক্তির ঘরে অগ্নিসংযোগ ও বেধড়ক মারপিট প্রতিবেশী দুষ্কৃতীদের। দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত যুবক আজাদ হোসেন বড়ভূঁইয়ার মা জানান, স্থানীয় কিছু দুষ্কৃতীরা সোমবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তাদের ঘর জ্বালিয়ে দেয়। ঘর জ্বালিয়ে দেওয়ার কারণে আসবাবপত্র সহ জরুরি কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং ওনার ছেলেকে বেধড়কভাবে মারপিট করা হয়। এতে ওনার ছেলে গুরুতরভাবে আহত হয়। তারপর অসহায় অবস্থায় আজাদ হোসেন বড়ভূঁইয়ার পরিবারের লোকেরা স্থানীয় দুষ্কৃতিকারী কমিরুদ্দিন, কেল্লা লস্কর, তাজ উদ্দিন খানের বিরুদ্ধে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে মামলা দায়ের করে। আজ থেকে 7 দিন আগে আমার ছেলেটা কইছে জায়গাটা ছাড়িবার লাগে। আমি বললাম জি এটা কোন জায়গা? এটা উত্তর কৃষ্ণপুর আউটলেট স্যার। নাম কি তা? পার্ট 2। তোমার নাম কি? আজাদ হোসেন বড়ভূঁইয়া। তো ঘটনা কি হইছে? ঘটনা ছেলেটা আমার 7 দিন আগে আমার কইছে যে তুমি আমার জায়গাগু দিলাও, তোমার আমি তোরা টাকা দিমু, আমার বাটি আছে, বুঝছো না? আমি কইলাম দেখো এটা তো মানে ভাড়া হইতো না, আর আমার কাকু তারা আছে, আর আমি তারা গিয়া কইতে লাগবো। আমি কাকুরে গিয়া কইছি, কোয়ার পরে কাকু কইছে না তোর বাচ্চা আছে, তোর মা আছে, তোর ভবিষ্যৎ আছে, আইতে হইলে মানে অন্য মানুষের জমিন তোমার আইও তাকাই 100 বছর থাকি, বুঝছো না? যেটা তুমি বেচতে পারতেন। আমি এরকম কইছি, কোয়ার পরে তো গেল কি মারতে, আমি ছেলেটার কিছু কইতে পারছি না। ও পরের দিন 2 দিন আগে আইয়া আমার বেটির বাসার মাঝে খেয়ে না গেট তাল আমার, আমি কাজে গেছি মা বোনের বাসাত, আর বেটির আইয়া মনে শুনাই এই সেই টাকাটাকে করিয়া মানে খুব খারাপ ব্যবহার করে। তুমি আইও দরজা খুলো না, ঘরে খেয়েও না, যেত ভালো হইব এনি সেই নানান মানে মাতিছে। তার মাথা করে বেটিয়াকে আমার কইছে মানে তাহলে ফোনও মাতে, ছেলেটা দৌড় দিকে গেলি। যাওয়ার পরে আমি তো রাতকে কাজে থেকে আইছি, যাওয়ার পরে আমি সকালে যাওয়ার লাগতো তার দোকানও কান পাইছি। সবার সময় আমার কথা কয়, আমি বললাম ওই শুনছেন আমার বেটিকে তো লাগে চাষি, আর তুমি বলে গেলে এখানে খারাপ ব্যবহার করলে তুমি যে খরচ আমি খামর থেকে গাঁতে বিচার দিমু। আমি ওখানে কই দাদা আমি গেছি গিয়ে কাজে থেকে আইতে আমি দাদা 3 জায়গা 3 বুয়াদ বুঝছি না, 3বার থেকে আই আমার করিম, তাজউদ্দিন আর কেল্লা, কালফাটো আসলো, কেল্লা দোকানও আসলো, তাজউদ্দিন আর করিম রাস্তা মানে ডান্ডা লইয়া বুয়াদ রয়েছে। আর ফার্নিচারের দোকান থেকে কত বড় তক্তা তোমার লইয়া আমার বুঝছেন মারছে, দোকান ভর্তি ফাটাই বেলা দিচ্ছে, বুঝছেন? ওকে কেল্লা মাঝে মারছে, বুঝছেন? কথা বলছেন তারা দাদা রাজকু তো কেস দিয়ে আইলাম, ডাক্তারে পুলিশে দিল, আমি কাকুর বাড়িতে রয়ে গেছি। আর তারা রাতকে আমার গরু জ্বালাইছে, জঙ্গলে দিয়ে সিঁড়ি বিড়ি লাগাইয়া তারা আমার গরু জ্বালাই বলে চাষা গরু আমি গুরোইতাম গান বলছেন কেউ নাই আমার রাঙ্গে খাইতাম না স্যার। আমি তো যাই আর আমার ইনসাফ লাগে দাদা, আমার কিছু লাগে না, আমি বুঝি না, আমি কিছু করছি না স্যার, বুঝছেন? আমার ইনসাফটা লইয়া দাও। বিকাল 3টার সময় আমার ছেলে কাজে তো খাইছে সময়। ছেলের নাম আজাদ হোসেন। আর করিম উদ্দিন, করিমর ভাই করিমউদ্দিন, আর করিম দিন আর করিম আর কেল্লা, ও তারা 3টা মিলিয়ে আমার ছেলেটারে খুব মারামারি করলা। মানে একটা হিন্দু মেয়ে আছে লম্বা করে, মেয়েটার দোকান টেইলার মেয়েটার দোকানও গিয়ে আমাইছে, দোকান থেকে টানিয়ে বা করে আমার ছেলেটারে মারছো।
রাস্তাঘাটে কত মানুষ, কিন্তু মানুষের দর্শন। আমি বাঘপুর সাহেবের বাড়ি অন্যটুকু মরিচ্ছি আর আমার হাতকে আমার বাটার তাকে টানিয়ে বার করে আমার ছেলেটারা মারছেন, বুঝছেন। দুইটা ছেলে আর বাড়ি আর্মিও গিয়ে আমার ছেলে আর বাঁচাচ্ছেন না, তারা কালকে জানে মারিলেন বাদে আমার ছেলে রেও বাতি আনিয়ে দিয়েছিল। আমার ছেলে গোড়াই আমার ফোন করছে, আমি বাঘপুর থেকে যাই আমার ছেলে মেডিকেল গেছি, তারা কিছু বুঝছেন অত গিয়া বাদে তারা ফোন করছে, আমার বাচ্চা গেছে, আমার ভাই গেছে। আমি কেস দিতাম না, তারা যে তখন করা লাগে আমার পর সবকিছু করিয়া দিবা। আমি কেস দিতাম, আমার বাচ্চা যায়, আমার ভাইয়া কইছে কেস দিও না তুমি, তারা সমাধান করে তোমার পর যে তখন করার আগে তারা করিয়া দিবা। আমি তার কথা শুনি আমি কেস দিয়েছিলাম। আমি পরে মেডিকেল করে আইছি, পরে মেডিকেল করে আইছি, তোমরা বিচার সমাধান করিয়া রাত 2টার সময় আইয়াছো আমার ঘরে, তোমরা আগুন লাগাইছিলা। হ্যাঁ, নাম কি? উত্তর কৃষ্ণপুর আউলেট টিলা। প্রশাসনের কাছে কিটা দাবি জানাইবা? প্রশাসনের কাছে কিটা দাবি রাখবো? প্রশাসনের কাছে দাবি রাখবো। আমি এখন কই রইতাম, কই খাইতাম, কালকে ছাড়া রাইতে আমি বাস ছাড়া চলে রইতে। আমার ঘরে ছেলে ছাড়া আমার কোনো সারা নাই, আমার জামাইও নাই, তারা ছোট 2000 বাবা বলছে। আমি এখন হয়ে যেতাম, আমি এখন আর বাসার থাকি ভাত আনি রাঁধিয়েছি, ভাতর গাড়িতে আপনারা দেখছো আমার খাইছিলাম ভাত দিতে। আমি এখন হয়ে যেতাম রাত্রে। কাটিগড়ের ঐতিহ্যবাহী বারুণী মেলায় গত শনিবার ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার তদন্তে আসছেন আইজিপি ল অ্যান্ড অর্ডার অখিলেশ সিং। বুধবার তিনি আসবেন শিলচরে, আর এখান থেকেই আসবেন কাটিগড়া বারুণী ময়দানে। এমনটাই জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। বিধায়ক প্রকাশতর ঘটনার পরদিন পরিস্থিতির খোঁজ নিতে কাটিগড়ায় এসেছিলেন। এসে দেখা করেন ঘটনায় ভাঙচুর হওয়া অনিতা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিমল কুর্মির সাথে, কথা বলেন তার সাথে, কথা বলেন বারুণী মেলা পরিচালন কমিটির ইনচার্জ সন্দীপ পালের সাথেও। এখান থেকেই আসামের মুখ্যমন্ত্রীর গোচরে আনেন ব্যাপারটা, আর সম্ভবত এতেই টনক নড়ে রাজ্য সরকারের। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ভূ মাফিয়াদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কাছাড় জেলার উধারবন সমষ্টির অন্তর্গত পান গ্রাম 3য় খণ্ডের এলাকার হতদরিদ্র আকমল আলী লস্করের পৈতৃক সম্পত্তি স্থানীয় ভূ মাফিয়ারা জবরদখল করে গৃহ নির্মাণ করার কাজ চালিয়ে যাচ্ছেন। উক্ত জমিটি নিয়ে আদালতে মামলাও চলছে। হতদরিদ্র আকবর আলী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন যে এলাকার ভূ মাফিয়া ফাকি মিয়া লস্কর, কুতুবুদ্দিন লস্কর, সৈয়দ রহমান লস্কর, মুজিবুর রহমান লস্কর, ইন্তাজুর আলী লস্কর সবাই শক্তিশালী ধনবান ব্যক্তি বটে। আকমল আলী বলেন, উল্লেখিত ব্যক্তিরা প্রায় ধমকি দিয়ে বলেন যে তোমাকে মেরে ফেলবো। হতদরিদ্র আকমল আলী বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন। আর এখন প্রাণের হুমকি দেন আমার উদারবন ওসি স্যারের কাছে অনুরোধ করিয়া, আমার এসপি স্যারের কাছে, ডিসি মহোদয়ের কাছে, তাই আমি ন্যায় বিচারটা পাইতাম। কয়েকবার এটা লইয়া কি হয়েছে, বিচার আদার হয়েছে, ওয়ার পরেও মানে তারা মানিয়া নেয় না এটা। আর এখানে প্রাণের ভয় দেয়, হুমকি দেয়। আমার নিজের জায়গার মধ্যে তারা কাগজও বুঝে না, কিচ্ছু বুঝে না, তারা মানে এটা তারার জবাব ইন্দ্রাবাসের ঘর আইছে, তারা এখানে মারাইবার চেষ্টা নেয়। আমি কিচ্ছু বাধা দেওয়াত গেলে আমারে প্রাণের হুমকি দেয়, মানে কল্লা কাটি ফেলাই দিব, মারিয়া ফেলাই দিব। এটা 4-5 জন আসামি আছে, ফাক্কি মিয়া মজুমদার, কুতুবুদ্দিন লস্কর, আর মুজিবুর রহমান লস্কর, আর সৈয়দুর রহমান লস্কর, আর এখানেও বড়টই ইন্তাজুর রহমান লস্কর। মানে এই ছেলেটা অন্য জায়গার থেকে এখানে আমার মানে যা অত্যাচার করে, ডিমান্ড দেখায়, পয়সা করে দিক দিয়া বহুত বিচার আদালত হয়েছে। কেউর আপনার প্রাক্তন মানে ডিবি প্রেসিডেন্ট আসলা এই বিচারের মাধ্যমে, মানে কেউর কাছে আমি ন্যায় বিচারটা পাইয়ার না। আমি আমরা স্থানীয় বিধায়ক মীর কান্তি সুম স্যারের কাছে নমস্কার জানাই, আমি যাতে সত্য জিনিসটা পাওয়ার লাগি, আর ওসি স্যারের কাছে নিম্ন অনুরোধ জানাইয়া মানে আমি ন্যায় জিনিসটা পাইতাম। এটার কারণে আমি মিডিয়ার মারফতে আপনারা রেকইয়া, আর আমার মুখ্যমন্ত্রী স্যার ওর কাছে অনুরোধ জানাইয়া যে এটা আমার ন্যায্য জিনিসটা আমি পাওয়ার লাগি অনুরোধ। আমি কত ফার্স্ট পর্যন্ত হ্যারাসমেন্ট আছি, আমি যে কোনো জায়গায় যাওয়ার সত্যি পারি গা উড়াল দিয়া হ্যারাসমেন্ট করে আমি চলতে পারলাম না। আমার ছোট 2টা বাচ্চা আর আমার পিছনে কেউ নাই, তারা ফট করি
5টা মানুষ একত্র হইয়া আমার ঘর দুয়ার ভাঙচুর করার লাগি আইসুন। আমার এটা এফআইআর বর্তমান চলছে, আমার ঘর বাড়ি চালাইছুন। এটা আমি কোনো মানে সাইড পাইয়ার না একা আর কেউ সুখ দিতে পাইয়ার না, যার কারণে মিডিয়া যার কাছে কইয়ার আমার এসপি মহাদয় ওসি যারোর কাছে ডিসি যারোর কাছে এটা আমি ন্যায় বিচারটা পাওয়ার লাগে। মোলালি লস্কর, পানগ্রাম পার্ট 3 আমার বাসা, উদারবন থানা আমদার এখানে। আর আমার বাবার নাম ইসমাইল আলী লস্কর। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে মাসিদা বেগম নামে এক গ্রেফতার করে সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর প্রকাশ করে জানান, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে সীমান্ত সুরক্ষা বাহিনী এবং আসাম পুলিশের ক্রমাগত সতর্ক অভিযানের জন্য আমি কৃতজ্ঞ। বাংলাদেশি অনুপ্রবেশকারী মাসিদা বেগমকে আন্তর্জাতিক সীমান্তের কাছে আটক করা হয় এবং তাৎক্ষণিক তাকে ফিরিয়ে দেওয়া হয়। আসাম পুলিশ এবং বিএসএফ ইন্ডিয়ার নিরলস নজরদারির জন্য ধন্যবাদ। রাজ্যের সীমান্তগুলি নিরাপদ রয়েছে বলে জানান তিনি। শক্তিশালী সংগঠন নেই, সেই সঙ্গে দলের কোনো অস্তিত্ব নেই। ফলস্বরূপ অগপ দল থেকে টিকিট পেলেও জয়ের কোনো নিশ্চয়তা নেই। বিজেপির জ্যেষ্ঠ নেতা তথা রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস এই কথাগুলো বলেছেন। শ্রীভূমি জেলার অগপর মহিলা মোর্চার সভানেত্রী বিজেপিতে যোগদান করার পর বিজেপির জ্যেষ্ঠ নেতা তথা রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস মিডিয়ার সামনে সরাসরি এই কথা ব্যক্ত করেন। তবে মিত্রতার স্বার্থে জেলায় কয়েকটি আসন অগপ দলকে দেওয়া হবে বলে ব্যক্ত করেন তিনি। এখন এটা বাস্তব পরিস্থিতি। আজকে এজিপি থেকে কেউ প্রার্থী হয়ে জেতার সম্ভাবনা, এজিপি কোনো সংগঠন নেই যেখানে এজিপি আজকে এমএলএ কতজন আছে তো তারাও জানে। তথাপিও যেহেতু অ্যালায়েন্সের স্বার্থে আমরা এই জেলায়ও এজিপিকে আমরা জেলা পরিষদ আসন আমরা দেবো, অন্তত 3-4টা আমরা তাদেরকে দিব এবং এপি মেম্বার পদ আমরা তাদেরকে দিব অ্যালায়েন্সের স্বার্থে। সমগ্র আসাম ব্যাপী এজিপির সঙ্গে আমাদের অ্যালায়েন্স হবে, কোনো জায়গাতে জেলা পরিষদ হবে, কোনো জায়গাতে এপি মেম্বার হবে, এই ধরনের অ্যালায়েন্স হবে। অ্যালায়েন্স আমরা বজায় রাখবো। 50 আসন একদম আমরা গণিনি, কিন্তু এইরকম সংখ্যা হয়ে যাবে। অর্চনা সরকার দত্ত মহোদয়ের সঙ্গে আর 50 জন আজকে যোগদান করেছে। আমি তো বলেছি তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা অভিপ্রায় আছে। আর যেহেতু আমাদের দল থেকে বলা হয়েছে কমপক্ষে 3 জনের প্যানেল পাঠাতে হবে, এই জন্য ওই আসনে 3 জনই হয়, তাকে নিয়েই 3 জন হয়। তো আমরা 3 জনের নাম পাঠাবো, দল যাকে বিবেচনা করবে সেই আমাদের পাঠাবে। ভালো অ্যাডভোকেট, যিনি পেশায় ভালো বলতে পেশায় ভালো, শ্রীমতী অর্চনা সরকার দত্ত মহোদয়া আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই যোগদান অনুষ্ঠানে আমাদের বর্তমান জেলা সভাপতি সঞ্জীব মতিক মহোদয় উপস্থিত ছিলেন, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহোদয় উপস্থিত ছিলেন। যেহেতু আসাম রাজ্যে এজিপির সঙ্গে বিজেপির একটা অ্যালায়েন্স আছে, এই জন্য কিছু অপেক্ষা করেছেন, না হলে অনেক আগেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মঙ্গলবার দক্ষিণ কাছাড়ের অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজে 61তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল কলেজ কর্তৃপক্ষ। এদিন সকাল 10:30টায় কলেজ প্রাঙ্গণে কলেজের পতাকা উত্তোলন ও পরে অনুষ্ঠান স্থলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। যৌথভাবে প্রদীপ প্রজ্বলন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি মোহন সিংহ, কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল, কাবুগঞ্জ লক্ষ্মীচরণ এইচএস স্কুলের অধ্যক্ষ অমলেন্দু নাথ, জনতা কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য প্রমুখরা। এদিন অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা কলেজের অতীত ও বর্তমান শৈক্ষিক অবস্থান ও পরিকাঠামোর ওপর গুরুত্ব আরোপ করেন।
মিজোরামে দীর্ঘদিন থাকার পর মনে হয়েছিল ওখানে কাজ করছি, চেষ্টা করছি শিক্ষকতার, কিন্তু অনেক কিছু দেওয়ার মনে হলো। এখানে আসলাম, খুব ভালো লেগেছে। একটা জিনিস মানতে হবে, সবকিছুর মধ্যে কলেজের একটা খুব সুন্দর জিনিস আছে, যেটা হলো পরিবেশ। এই কলেজে যেই আসে বাইরের থেকে, যারাই এসছে, তারা এক কথায় এখানকার পরিবেশ দেখে মুগ্ধ হয়েছে এবং সম্ভাবনা দেখেছে, যার জন্য গত বছর গুয়াহাটি থেকে যখন সেক্রেটারি হায়ার এডুকেশন লোক পাঠালো ইন্সপেকশনের জন্য, তখন তারা প্রস্তাব চেয়েছিল যে কলেজের জন্য কি করলে, সব কলেজে চেয়েছে, আমাদের কলেজকেও চেয়েছে। আমি কিন্তু কোনো কিছু চাইনি, বলিনি আমাকে এটা দেওয়া হোক। আমি শুধু কলেজের গেটটা আর রাস্তাটা জিও ট্যাগ করে একটা ফটো পাঠিয়েছিলাম, বলেছি স্যার এই আমার কলেজের লোকেশন, এখন আপনি ভাবুন। তখন যখন থেকে সেক্রেটারি আমার সাথে ফোনে কথা বলে বললেন যে একটা কাজ করুন, আমি আপনাকে আরেকটা হোস্টেল দিচ্ছি আর একটা কম্পিউটার ল্যাব দিচ্ছি। এই কম্পিউটার ল্যাবে আপনার 100টা কম্পিউটার আপনি বসাতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের পরীক্ষা যেগুলো হয়, আজকে ছেলেমেয়েরা নিটের পরীক্ষা, জির পরীক্ষা, আরো বিভিন্ন ধরনের সিবিটির পরীক্ষা, এগুলো অনলাইন পরীক্ষা হয়। এবং শিলচরে শুধু একটাই পরীক্ষার সেন্টার আছে টিসিএস এর, আপনার আউলিয়া বাজারের কিনারে। উনি বললেন আপনার এই ধরনের সেন্টার খুলুন আর হোস্টেলটা রাখবেন, যেখানে বাইরে থেকে লোক এসে থাকতে পারবে, আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। আমি বললাম ভালো স্যার। এবং যার ফলস্বরূপ এই বরাক উপত্যকায় কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে, কাছাড় না, বরাক ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের কলেজ সবচেয়ে বেশি 4 কোটি টাকা সেকশন হয়েছিল। অ্যাকচুয়ালি হয়েছিল 5 কোটি, পরে থেকে সেটা কমিয়ে 4 কোটি করেছে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. ফিরে এলাম বিরতির পর। মহিলা আত্মসহায়ক দলের সদস্যদের পরিচালনায় খুব ধুমধামভাবে অনুষ্ঠিত হল সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা শিলচর তারাপুরের করিমগঞ্জ রোডে।
আত্মসহায়ক গ্রুপের কমিউনিটি রিসোর্স পার্সন রাখি দেব রায় সংবাদ মাধ্যমে জানান, এই প্রথম আত্মসহায়ক গ্রুপের সদস্যদের দ্বারা পরিচালিত বাসন্তী পূজার আয়োজন করা হয়। শিলচরের 26, 27, 28 ওয়ার্ড নম্বরের 140টি এসএইচজি গ্রুপের প্রায় 1400 সদস্যরা এই পুজোতে অংশগ্রহণ করে। রাখি দেব রায় আরও জানান, বাসন্তী পূজার 4 দিন খুব সুন্দরভাবে পুজোর আয়োজন হয়। নবমীর দিন মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যায় মহিলাদের মধ্যে ধামাইল প্রতিযোগিতা ও কচিকাদাদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দশমীর দিন শিলচরের সদরঘাটে বিসর্জন দেওয়া হয় মাকে। আমরা প্রথমবারই আরম্ভ করছি, আমরা সব এসএইচজি সদস্যরা মিলিয়ে আমরা এই পূজাটা করছি। সঙ্গে আমরা পাড়ার কিছু মানুষও আমরা সঙ্গে জড়িত আছে, পাড়া প্রতিবেশীও আমরা অনেক সাহায্য করছে। আর আমরা যেটা পূজার মাল পূজার কাজের জন্য যেটা আমরা সাহায্য লাগে, এটা আমরা এসএইচজি সদস্যরা মিলিয়ে রেডি করছি। কিছু আছে আমরা পাড়া প্রতিবেশীও আমরা দিছে, এইটা নিয়েই আমরা পূজা আরম্ভ করছি। সপ্তমী দিনেও আমরা সুন্দরভাবে আমরা পূজা হয়েছে, আমরা সবাই মহাপ্রসাদ দিছি। মহা অষ্টমী দিনেও আমরা পূজা করছি, এই দিনেও আমরা মারে সবাই মহাপ্রসাদ বিতরণ করছি। আর গেছে রামনবমীতেও আমরা সবাই মহাপ্রসাদ বিতরণ করছি। বা সন্ধ্যার সময় আমরা এখানে আমাদের আরতি হয়েছে, তারপর ছোট ছোট বাচ্চারা প্রোগ্রাম হয়েছে, মেয়ে লোকের ধামাইল প্রতিযোগিতা হয়েছে, আরতি প্রতিযোগিতা হয়েছে, সব কিছুই আমরা এখানেও করছি। আর আমরা আশা করি যে সামনের বছর আবার আমরা সব এসএইচজি সদস্যরা মিলিয়া যাতে আমরা এই পূজাটারে এইভাবে প্রতি বছর যদি আমরা পালন করিয়া যাইতে পারি, তো আমরা সব এসএইচজি সদস্যরা আমরা একটা সার্থক জীবনে রইব, এটাই আমরা চিন্তাধারা করিয়া এইবার আমরা পূজাটা আরম্ভ করছি। বরসিংহা চা বাগানে মহিলারা পরিচালনা করলেন বাসন্তী মাতার পুজো। দেখুন সবিশেষ। চারিদিকে সবুজে ঘেরা বড়সিংহা চা বাগানে মহিলা পরিচালনা করলেন বাসন্তী মাতার পুজো। বড়সিংহা দুর্গা মণ্ডপে হচ্ছে মায়ের আরাধনা। কর্মকর্তা রাজেশ CNN এর সাংবাদিক নিহার কান্তি রায়কে জানালেন, বড়সিংহা মহিলা সমিতির ব্যবস্থাপনায় এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। চাঁদা তোলা থেকে সবকিছু মহিলারাই করেছেন। তাদেরই অক্লান্ত পরিশ্রমের ফলে এই পুজো সার্থক হয়েছে। আয়োজক কমিটির সভাপতি রিনা মুন্ডা জানালেন, তাদের বাসন্তী পুজো এবার 3 বছরে পা দিল। মাতা দুর্গা হচ্ছেন নারী, সেই নারীদের মধ্যে যাতে শক্তির জাগরণ হয় সেজন্য দেবী মায়ের আরাধনা করছি। অসুরূপী সমাজের অশুভ শক্তিকে পরাজিত করতে পারি, মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা আমাদের। আমরা অনেক জায়গায় গিয়ে চাঁদা কালেকশন করে এবং সব মহিলারা মিলে অনেক জায়গায় গিয়ে আমরা চাঁদা কালেকশন করেছি এবং আমরা অনেক দিন থেকে এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি। এটাই, আর আমরা আশা রাখছি আগামীতেও আমরা অনেক। সাধারণ সম্পাদিকা সুজাতা রি বলেন, আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে কুমারী পুজো, ছিল যজ্ঞানুষ্ঠানও। মহিলা কমিটির সেক্রেটারি। আচ্ছা, আপনি বলুন এবারের পুজো আপনারা কিভাবে আয়োজন করেছেন? এই পুজো আমরা নিজের গ্রামে তো আমরা চাঁদা কালেকশন করি, নিজের গ্রাম ছাড়াও আমরা বাইরে গিয়ে মানুষের কাছে আমরা আমাদের চাঁদা কালেকশন করি, আর আমাদেরকে বহুত মানুষের সাহায্য করে, উৎসাহ দেয় এই পূজা করার জন্য। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত মৃদুল হোর স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্ট ফাইনালে পূর্বাশা ক্লাবকে 4 রানে হারিয়ে অ্যাপোস্টলাস ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষ হওয়ার পর রানার্স দল ও চ্যাম্পিয়ন দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন ডিএসসি সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ডিএসএর প্রাক্তন সভাপতি তথা স্পন্সর বাবুল হোর প্রমুখরা। ক্রিকেট লিগের আজকে আমাদের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এটা নকআউট বেসিস টুর্নামেন্ট ছিল।
64টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আমরা আগেই বলেছিলাম যে এই টুর্নামেন্টটা আমাদের কাছে বিশেষ গুরুত্ব রাখে এই কারণে যে থার্ড ডিভিশন ক্রিকেট হতে পারে, কিন্তু এইখানেই আমরা গ্রাসরুট লেভেল থেকে ক্রিকেটার তুলে আনার চেষ্টা করি। আমাদের স্পটাররা কিন্তু 64টা দলের খেলা দেখেছে। সেই খেলা থেকে আমরা ঠিক করে রেখেছি কারা প্রতিভাবান রয়েছে, তাদেরকে নার্চারিং ট্রেনিং দরকার রয়েছে। আমরা ক্লাব কর্তৃপক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করব এবং আগামীতে আমরা চাইব এরা আরও ভালো ট্রেনিং নিয়ে আমাদের জেলা দলে এবং রাজ্য দলে যাতে প্রতিনিধিত্ব করতে পারে। আজকের এই ফাইনাল সত্যি ফাইনালের মতোই খেলা হয়েছে, কারণ অ্যাপাসলস ক্লাব লো স্কোর দিয়েছিল। পূর্বাশা থেকে আশা ছিল অনেক যে এই স্কোরটা ওরা টপল করতে পারবে, কিন্তু তীরে এসে তরি ডুবে গেল। লাস্ট বলের ডিসিশন খুব রেয়ার অকেশন হয় এবং লাস্ট উইকেট ছিল। যাই হোক, আমি অ্যাপাসলস ক্লাবকে অভিনন্দন জানাচ্ছি আজকে জয়ী হওয়ার জন্য এবং এত সুন্দর ফাইট ব্যাক দেওয়ার জন্য পূর্বাশা ক্লাবকে অভিনন্দন জানাচ্ছি। অ্যাপাসলস ক্লাব আগামী বছর সেকেন্ড ডিভিশন খেলবে এবং আমি আশা করব পূর্বাশা ক্লাব আগামী দিনে আরও ভালো খেলা উপহার দিয়ে ওরাও সেকেন্ড ডিভিশন খেলতে পারবে। আমি এই টুর্নামেন্ট এইভাবেই সফল হোক এবং আজকে যারা স্পন্সর, আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই। মৃদুল হোড ট্রফি নামে এই টুর্নামেন্টটা হচ্ছে। মৃদুল হোড ছিল আমার বন্ধু, ও ছিল এত ভালো ফুটবলার এবং ক্রিকেটার এবং হকিও খেলতো, তো খেলাধুলায় বিশেষ আগ্রহ ছিল। আমরা স্কুলে একসঙ্গে সহপাঠী ছিলাম। একটা আকস্মিক দুর্ঘটনায় স্কুল পাশ করার পরে কিছু 1-2 বছরের মধ্যেই ও অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল ওর। আমরা খুবই দুঃখ পেয়েছিলাম, কিন্তু ওর স্মৃতিতে আজকে ওনার জ্যেষ্ঠ ভ্রাতা এবং ওনার ভাইপো রয়েছে এখানে, ওরা এই টুর্নামেন্টটা স্পন্সর করতে এগিয়ে এসছে। আমি ওদেরকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গুয়াহাটির জাজেস ফিল্ডে গত 6 এপ্রিল 7ম অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে ত্রিরঙ্গা ক্রিকেট কোচিং সেন্টার বরপেটার সাথে শিলচরের ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের ফাইনাল খেলা হয়। এই খেলাতে ত্রিরঙ্গা ক্রিকেট কোচিং সেন্টার বরপেটাকে 1 উইকেটে হারিয়ে এক রোমাঞ্চকর জয় নিয়ে এপিসিসির চ্যাম্পিয়ন হল শিলচরের প্রথম দল ইটখোলা অ্যাথলেটিক ক্লাব। আজ দুপুরে ট্রেনে করে গুয়াহাটি থেকে শিলচরের ইটখোলার দল রেল স্টেশনে পৌঁছানোর পর দলের খেলোয়াড়দেরকে ক্লাবের সদস্য ও অন্যান্যরা উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে সম্মান জানানো হয়। পরে শোভাযাত্রা করে শহরের প্রধান সড়ক হয়ে ইটখোলার ক্লাবে গিয়ে শেষ হয়। পরে ক্লাবের সভাপতি রতন সিংহ বক্তব্য রাখেন। কিন্তু কোনো স্টেট লেভেল ট্রফি আমার মনে হয় এই প্রথম, এবং আমি মনে করি যে আমার এই 50 বছরের ক্লাবের সাথে জড়িত থাকার যে পিরিয়ডটা, এই পিরিয়ডের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো এটা, এবং আমার জীবনও সার্থক হয়ে গেল। এবং এই সার্থকতা এসেছে আজকে এই খেলোয়াড়রা তারা এই সম্মান অর্জন করেছেন ক্লাবের জন্য, এর জন্য আমি গর্বিত। এবং আমাদের ক্লাব তথা পাড়া তথা বরাক ভ্যালি ক্রীড়া যত ক্রীড়াপ্রেমী জনসাধারণ আছে সবাই আজকে কৃষক ওনাদের কাছে আমি ওনাদের ধন্যবাদ জানাই, ক্লাবের খেলোয়াড়দের যারা আজকে এই অভিযানে দিয়েছেন। আর আমি বিশেষ করে বলবো এই ক্লাব এই দল গঠন করতে বিশেষভাবে যারা সাহায্য করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের কোচ যিনি ছিলেন প্রীতম, আজকে নেই এখানে, ওনার কোচিংয়ে আজকে এই ট্রফি লাভ করেছে এবং খেলোয়াড়রা সবাই ভালো খেলেছে। বিশেষ করে আমি বলবো, আমি তো অভিভূত যে আমার এই পাড়ার ছেলে, একটা 14 বছরের ছেলে
থেকে আমাদের এই আসাম থেকে যাতে আইপিএল না ইন্ডিয়া টিমে খেলতে পারে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।